ফার্স্টেই বলি, আমি কিন্তু ডাইহার্ট একজন অক্ষয় কুমার ফ্যান। মানে প্রকৃত অর্থে আখ্যান বলতে যা বোঝে তাই। ইউটিউবে আসার আগে তো অক্ষয় কুমারের জন্যই পাগল ছিলাম। এখন ইউটিউব করি বলে অক্ষয় কুমারেরও ভুলভ্রান্তিগুলো নিয়ে আমাকে কথা বলতে হয়। যখন অক্ষয় কুমার বিমলের অ্যাড করলো টাকার জন্য, আমি একমাত্র যে সবার আগে কিন্তু সেটার বিরোধিতা করেছিলাম। সবার আগে বিরোধিতা করে একদম ধুয়ে দিয়েছিলাম। তারপর যখন সে একমাত্র একমাত্র বিমল অ্যাডের মানুষ যে আর কি টাকা ফাঁকা সব ফিরিয়ে দিয়ে সাইন করে যখন বেরিয়ে এলো, কিন্তু সেটাকেও স্যালুট করে ভিডিও বানিয়েছিলাম যে এটাও কেউ করতে পারে না। ঠিক তেমনভাবে আজকে আমি আমার অন্যতম পছন্দের মানুষ পরেশ রাওয়ালকে নিয়ে এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো মনে অনেক ব্যথা নিয়ে বলছি, কারণ তার কিছু জিনিস আমার একেবারে আর পোষাচ্ছে না সেই জন্য। কিন্তু যদি দেখি এই ব্যাপারগুলো পুরোটাই নাটক ছিল, এগুলো শুধুমাত্র একটা পিআর স্টান্ট ছিল, তাহলে আমি কথা দিচ্ছি আজকে ভিডিওতে আমি যখন পরবর্তীকালে হেরাফেরি 3 এর আপডেট নিয়ে ভিডিও করব, সেই ভিডিওতে আমি ওপেনলি এখানে বসে পরেশ রাওয়ালের কাছে ক্ষমা চাইবো। কিন্তু এখন যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বা যে ধরনের স্টেটমেন্ট ওনার তরফ থেকে উঠে আসছে হেরাফেরি 3 ছেড়ে দেওয়ার কারণবশত, আমি দেখতে পাচ্ছি মানে আমি না পরেশ রাওয়ালকে মানে নিজের মানে একটা খুব কাছের একটা মানে মানুষের চোখে দেখতাম। কীরমভাবে ব্যাপারটা বলি, ছোটোবেলায় যখন ওনার সিনেমাগুলো থেকে বড় হচ্ছি, হালচাল, হেরাফেরি, গরম মশলা, ওনার যে ক্যারেক্টারগুলো প্লে করতেন, এত ভালো উনি পারফরমেন্স দিতেন, মানে আমি নিজের একজন আত্মীয় মনে করতাম ওনাকে। মন থেকে বলছি, নিজের দাদু, নিজের কাকু, এরকম একটা ফিল আমার হতো। অনেকে এটাকে পাগলাই বলতে পারে যাই বলে না কেন, ব্যাপারটা ঠিক ফ্যান হিসেবে নয়। পরেশ রাওয়াল আমার কাছে একটা ইমোশন। এই মানুষটা মানে এনার জন্য আমি অনেকের সঙ্গে লড়তে পারি, এনাকে নিয়ে যদি কেউ কিছু বলে, এরকম একটা মানুষ। তো আজকে এই মানুষটার কিছু টাকার জন্য অধঃপতন থেকে সত্যি বলছি খারাপ লাগছে। আলটিমেটলি আমরা সিনেমায় তাদেরকে যেভাবে দেখি, বাস্তবে হয়তো তারা ঠিক তেমনটা হয় না। এটা আস্তে আস্তে পরেশ রাওয়ালকে দেখেই কতটা আমার বলতে ইচ্ছে করছে। এবার যদি এগুলো দেখি পুরোটাই মানে ফেক ছিল, পুরোটাই অভিনয় ছিল, তাহলে কথা দিচ্ছি আমার কোনো প্রবলেম নেই, আমার বক্তব্য ফিরিয়ে নিতে। কিন্তু আপাতত যেদিকে ব্যাপারটা এগোচ্ছে, আমার তো ব্যাপারটা খুব একটা সেই পিআর স্টান্ট বা এই ধরনের জিনিস তো মনে হচ্ছে না। তো আমরা সবাই জানি পরেশ রাওয়াল হেরাফেরি 3 থেকে বেরিয়ে যাওয়ার মতো একটা বক্তব্য রেখেছিল, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছিলো। পরবর্তীকালে অক্ষয় কুমার 25 কোটি টাকার একটা ক্ষতিপূরণ চায়, সেটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়। আজকে সকালে পরেশ রাওয়াল একটু আগে একটা টুইট করেছে, যেখানে সে জানিয়েছে যে আমি আমার আইনজীবী, একটা অমুক নাম আর কি ওনার, অমিত সম্ভবত একটা নাম দিয়ে গেলাম, ওনার মাধ্যমে আর কি উনি যে আর কি ওনার মতে, পরেশ রাওয়ালের মতে আমি খুবই বৈধ কারণে এবং যুক্তিযুক্তভাবে একটা প্রজেক্ট থেকে ছেড়েছি, যেটা আমার কাছে কোনো রকমভাবে কিছু ইলিগাল কিছু নয়। তো সেটার এগেনস্টে আমি একটা আইনের মানে নোটিশ আর কি পাঠিয়েছি আমার আইনজীবীর মাধ্যমে। তো সেটা যাদেরকে পাঠিয়েছি তারা দেখে আই থিঙ্ক ব্যাপারটা বুঝবে, এটা নিয়ে একটা তারা জবাব হয়তো আমাকে দিতে পারবে, এরকম একটা স্টেটমেন্ট রেখেছে। এবার এই সব কিছুর পিছনে যে কারণটা উঠে আসছে, প্রথমে বলা হলো যে একটা মানে কাজের ক্ষেত্রে দূরত্ব, নিজেদের মধ্যে প্রবলেম, এরকম একটা কথাবার্তাতে সবাই প্রিয়দর্শনের নাম নিল, এরকম একটা ব্যাপার হলো। এমনকি প্রিয়দর্শনের মতো একটা অভিনেতা যে পরেশ রাওয়ালের সবচেয়ে বেশিবার কাজ করেছে, পরেশ রাওয়ালকে যে নতুন করে আমাদেরকে চিনিয়েছে, সেই মানুষটা যখন পরেশ রাওয়ালের কাছে ফোন করে জানতে চাই তুমি কেন প্রজেক্ট করছো না, পরেশ রাওয়াল তাকে ডাইরেক্ট বলে যে আমাকে ফোন করে ডিস্টার্ব করো না, আশা করি তোমার সেই অধিকার নেই, এরকম ধরনের একটা বক্তব্য রাখে, যেটা নিয়ে প্রিয়দর্শন রীতিমতো দুঃখ প্রকাশ করেছে। এবং সেটাও জানিয়েছে যখন পরেশ রাওয়ালকে জোর করা সত্ত্বেও পরেশ রাওয়াল বেরিয়ে যায়, অক্ষয় কুমার পর্যন্ত কেঁদে ফেলেছে, এরকম একটা স্টেটমেন্ট উনি কিন্তু ওপেনলি জানিয়েছেন। এর পেছনে রিজন কী, যেটা জানা যাচ্ছে টাকা মাল্লু। এরপর আপনি কি বলবেন, ফ্যান্সদের ইমোশনের কাছে টাকার এতটা দামি, ব্যাপারটা কী ঘটেছে? অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস যখন তাকে এই সিনেমাটায় রাজি করায়, পরেশ রাওয়াল রাজি হয়ে যায় এবং সে একটা সাইনিং অ্যামাউন্ট আর কি দিয়ে এই সিনেমাটা করতে রাজি হয়ে যায়। এবার সে সিনেমাটার জন্য 15 কোটি টাকা আর কি অক্ষয় কুমারের প্রোডাকশন কেপ অফ গুড ফিল্মস থেকে চায়। এবার অক্ষয় কুমারের প্রোডাকশন তাকে একটা কথাই বলে যে এই 15 কোটি টাকাই তাকে দেওয়া হবে, কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার পরে, সিনেমা রিলিজের আগে নয়। এবার সিনেমা যেহেতু রিলিজ করবে 2027 বা 2026 এর এমন টাইমে প্ল্যানিং করে তারা এগোচ্ছিল, পরেশ রাওয়াল এতদিন ওয়েট করতে রাজি না। সে বক্তব্য হচ্ছে না, আমাকে মাঝপথে আমাকে টাকা দিতে হবে, নাহলে আমি প্রজেক্ট করব মানে কোথাও গিয়ে করবো না। এইটা কী ধরনের বক্তব্য, এটা কী ধরনের স্টেটমেন্ট? যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা কী ধরনের নিচু মানসিকতার পরিচয়? আপনাদের তো এত টাকা রয়েছে, আজকে কোটি কোটি ফ্যান্সদের ইমোশনের জন্য আপনি এটা টাকার জন্য একটা প্রজেক্ট থেকে এইভাবে বেরিয়ে যাবেন। আজকে যতই মানে সবাই বলুক যে পঙ্কজ ত্রিপাঠী তো রয়েছে, তাকে পরেশ রাওয়ালের চরিত্রটা মানে বাবু ভাইয়া তাকে দিয়ে করানো যাবে না ভাই, বিশ্বের সব থেকে সেরা অভিনেতাকে নিয়ে এসো। পরেশ রাওয়াল ছাড়া বাবু ভাইয়া কেউ হতেই পারবে না। ওই ম্যানারিজম, ওই চশমা, ওই নাকে নাকে কথা বলার ধরন কেউ করতে পারবে না। তুমি বিশ্বের যে কোনো পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতাকে নিয়ে এসো, ওটা পরেশ রাওয়াল ছাড়া কারোর পক্ষে পসিবল নয়। অন্য যে কোনো চরিত্র তো অন্য কেউ করে দিতে পারবে, কিন্তু পরেশ রাওয়াল ছাড়া ইম্পসিবল। ইভেন অক্ষয় যদি না করে, সুনীল শেট্টি না করে, যেটা সুনীল শেট্টিও বলেছে যে আমরা না করলেও হেরাফেরি 3 সম্ভব, কিন্তু যদি পরেশ রাওয়াল যে বাবু ভাই হিসেবে না করে, হেরাফেরি 3 হওয়া ইম্পসিবল। তো যখন এই লোকটাকে সবাই এতটা গুরুত্ব দিচ্ছে, ফ্যান্সরা রীতিমতো তাকে ফিরিয়ে আনার জন্য রীতিমতো টুইটারে প্রত্যেক দিন ট্রেন্ড করছে, সেখান থেকে দাঁড়িয়ে সে কিছু টাকার জন্য এই প্রজেক্টটা নিয়ে এত ঝামেলা করবে, আমি তো দেখে অবাক হচ্ছি যে আলটিমেটলি পরেশ রাওয়াল এইরকম হয়ে গেছে। আমার সত্যি খারাপ লাগছে বলতে এই কথাগুলো, কিন্তু মানতে হবে বস।
মানতে হবে বস, এটা মানতে হবে যে এই মানুষটা কিন্তু অনেক আমাদের থেকে অনেক বেশি টাকা উপার্জন করে, মানে অর্জন করে, তার অনেক ইনকাম রয়েছে আমাদের থেকে, উনি অনেক বড় লোক। এবং এই 2025 থেকে 27 এই সিনেমাটা করার মাঝে উনি কিন্তু অনেক প্রজেক্ট করবেনও, ভূত বাংলা করছেন, অনেক সিনেমা করছেন, তো উনি তো অনেক টাকা পাচ্ছেন। এমন তো নয় যে অক্ষয় কুমার বলেছে আমি টাকা দেবো না, সে বলেছে এই প্রজেক্টটা রিলিজ হোক, বেশিরভাগ অভিনেতাদের ক্ষেত্রেই সেটা করা হয়, রিলিজের পরে বা রিলিজের কিছুদিন আগে টাকা দেওয়া হয়, কিন্তু ওনার বক্তব্য আমাকে এখনই আমার 15 কোটি টাকা দিয়ে দিতে হবে তবেই আমি প্রজেক্টটা করবো, যেগুলো উনি কিন্তু সিনেমাটাতে রাজি হওয়ার আগে তিনি এই সমস্ত চুক্তি রাখেননি, এখন তিনি এই সমস্ত কথাবার্তাগুলোকে বলছেন। এবার স্বাভাবিকভাবে অক্ষয় কুমারেরও রাগ হয়েছে যে লোকটা কোনোদিন কারোর পেছনে বাঁশ দেয়নি, এখন দিয়েছে এই কারণে, তার প্রোডাকশনের টাকা এটা, তো তাকে তো বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার, মানে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এটা প্রমাণ। এবং পরেশ রাওয়ালের মতো এত ব্যক্তিত্ববান একজন অভিনেতা, এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এত উনি জীবনে এত কিছু অ্যাচিভ করে ফেলেছেন, এত টাকার মালিক, তাও ওনাকে এই ব্যাপারগুলো নিয়ে মাথা কামাতে হবে। এদিকে উনি ফ্যান্সরা ওনার জন্য কতটা পাগল, ওনাকে এই চরিত্রে দেখার জন্য কতটা পাগল, উনি সেগুলোর গুরুত্ব দিচ্ছেন না। আমি মন থেকে চাই এই কথাগুলো ভুল হোক, পরেশ রাওয়াল এই সিনেমাটা করুক, আমাদেরকে অবাক করে দিয়ে সুনীল শেট্টির কথা মতো IPL চলাকালীন হঠাৎ করে হেরাফেরিতে টিজার আসুক। আমি কথা দিচ্ছি সেই ভিডিওতে আমি পরেশ রাওয়ালের কাছে ওপেনলি ক্ষমা চাইবো যে আমি আপনাকে না বুঝে এরকম ধরনের কথাবার্তা বলেছি। কিন্তু যদি পরেশ রাওয়াল এই প্রজেক্টটা না করে এবং ইন ফিউচার যদি আমরা অন্য কাউকে বাবু ভাইয়া করতে দেখি, আমি হেরাফেরিতে দেখতে পারবো না, আমি হেরাফেরিতে দেখতে পারবো না। সে আমার পছন্দের অভিনেতা অক্ষয় কুমার থাকুক, সুনীল শেট্টি থাকুক, যদি পরেশ রাওয়াল বাবু ভাইয়া হিসেবে না থাকে, এই সিনেমা নেওয়া যাবে না, এই সিনেমা নেওয়া যাবে না, ইম্পসিবল। আমি চাইবো না হোক, মন থেকে বলছি হোক, চাইবো সব কিছু ঠিক হয়ে যাক। আমি এতটা খারাপ কথা বলতে চাই না পরেশ রাওয়াল, কিন্তু ব্যাপারটা অত্যন্ত খারাপ লাগছে এবার। তোমাদের এটা নিয়ে মতামত জানাতে ভুলো না, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। কত বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।